সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শিল্পকলার সামনে দুই পক্ষের হাতাহাতি, নিয়ন্ত্রণে সেনাবাহিনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে দুই পক্ষের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে আজ শুক্রবার 8 নভেম্বর রাতে। এই ঘটনা ঘটে, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা একযোগে কাজ শুরু করেছেন। এরপর জানাবো, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর গুরুতর অসুস্থ। কারাগারে গত 17 বছর ধরে বন্দী বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মারাত্মক শ্বাসকষ্ট, জটিল কিডনি সমস্যা, মেরুদণ্ডে ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন তিনি। এদিকে নির্বাচন নিয়ে পরিকল্পনা জানালো বাংলাদেশ জামাতে ইসলাম। পার্লামেন্টারিয়ান বোর্ড কেন্দ্রীয় কর্মপরিষদ সিদ্ধান্ত নিয়েছে, আগামী নির্বাচনে 300 আসনে নির্বাচন করবে বাংলাদেশ জামাতে ইসলাম। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হচ্ছে বললেন আইন উপদেষ্টা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আর শুক্রবার 8 নভেম্বর ঢাকা ক্লাবে ডিআরইউ দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে একই সঙ্গে ভাবতে হবে বললেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, গণ অভ্যুত্থান ও পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন একই সঙ্গে ভাবতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন দিলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, দুশ্চিন্তায় বাংলাদেশিরা ও ভারতীয়রা। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে দুঃসংবাদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে জন্মগ্রহণ করলেই সংস্কীয়ভাবে নাগরিকত্ব পাওয়ার বিষয়ে যে প্রচলিত আইন ছিল সেটি বাতিল হতে চলেছে। ফলে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা। এর মধ্যে ভারত রয়েছে অনেক সমস্যার ভিতরে। আজ বৃহস্পতিবার 8 নভেম্বর টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রায় 10 লক্ষ ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। তাদের কপালে খুবই বড় দুঃখ অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শিল্পকলার সামনে দুই গ্রুপের হাতাহাতি, নিয়ন্ত্রণে সেনাবাহিনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে দুই পক্ষের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে আর শুক্রবার 8 নভেম্বর সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ একযোগে কাজ শুরু করেন। জানা যায়, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর প্রতিবাদ সমাবেশ চলাকালে সেখানে ঢিল ছুঁড়ে মেরেছেন একদল ব্যক্তি। তবে এসব হামলাকারী কারা সে বিষয়ে জানা যায়নি। গত 2 নভেম্বর নিত্য পূরণ নাটকের প্রদর্শনী চলার মাঝপথে সেটি বন্ধ করার দাবিতে শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ করেন একদল লোক। এই পরিস্থিতির মধ্যে দর্শকদের নিরাপত্তার কথা ভেবে প্রদর্শনের মাঝখানে ওই নাটক বন্ধ করে দেয় শিল্পকলা একাডেমির কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণত জনতা হিসেবে দাবি করে বেশ কিছু লোক এখানে এসে স্লোগান দিতে থাকে। এ সময় নাট্যকর্মীরা সেখান থেকে সরে যান। সাধারণ জনতা বলছে, নিত্যপুরাণ নাটক প্রদর্শনী তারা আর হতে দিবেন না। তবে শিল্পকলা একাডেমির প্রবেশদ্বারের মুখে নাট্যকর্মীরা অবস্থান নেন। সমাবেশে ঢিল ছোড়ায় মারার পর বক্তব্য বিশিষ্ট নাট্য নির্মাতা মামুনুর রশিদ বলেছেন, সভা শেষ করব না, ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব, এরা দুষ্কৃতকারীদের দেখে নেবে। এই ঘটনার প্রতিবাদে 15 নভেম্বর সারা দেশে প্রতিবাদ সভা ঘোষণা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আজ শিল্পকলা একটি নাটকের প্রদর্শন চলছে, সেই প্রদর্শনী শেষ না হওয়া পর্যন্ত তারা সমাবেশ স্থলে অবস্থান করবে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর গুরুতর অসুস্থ। কারাগারে গত দীর্ঘ ১৭ বছর ধরে বন্দী বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গুরুতর অসুস্থ। মারাত্মক শ্বাসকষ্ট, জটিল কিডনি সমস্যা, মেরুদণ্ডের ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত তিনি। এই প্রেক্ষিতে তার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শামীম আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা বলেন, ডক্টর সৈয়দ ফজলুল ইসলাম, ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান ও ডক্টর খালিদ মাহমুদ মোর্শেদ সার্বিক সমন্বয় করবেন। শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ডক্টর দেলোয়ার হোসেন। কারাগার সূত্র থেকে জানা গেছে, এই মেডিকেল বোর্ড লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসার জন্য আগামীকাল শনিবার ১১টায় কেরানীগঞ্জ কারাগারে যাবেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে কারারুদ্ধ থাকার ফলে এবং প্রয়োজনীয় চিকিৎসা না পায় সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ডজনখানেক রোগে ভুগছেন। তার মধ্যে অন্যতম রোগগুলো হল হাইপারটেনশন, স্পন্ডিলোসিস, আর্থাইটিস ও অর্থোপ্রেসেসিস। তার কিডনি বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তিনি বহু ওষুধ খাচ্ছেন। এর আগে শেখ হাসিনার স্বৈরশাসনকালে অনেকবার গুরুতর অসুস্থ হলেও উপযুক্ত চিকিৎসা প্রদান করা হয়নি বাবরকে। দায়সারা চিকিৎসা প্রদান করা হয়েছে, ফলে রোগের মাত্রা বেড়ে গেছে। লুৎফুজ্জামান বাবর স্বজনেরা জানান, ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশ সহ কয়েকটি মিথ্যা মামলা, সাজানো মামলায় সাজা হয়েছে তার মুক্তির দাবিতে নিয়মিত মিছিল সমাবেশ হচ্ছে। শেখ হাসিনার পতনের পর মিথ্যা মামলায় কারাগারে আটক অধিকাংশ নেতাই মুক্তি পেলেও বাবরকে এখনও জেলে আটকে রাখা হয়েছে। নির্বাচন নিয়ে পরিকল্পনা জানালো জামাত ইসলাম। পার্লামেন্টারিয়ান বোর্ড কেন্দ্রীয় কর্মপরিষদ সিদ্ধান্ত নিয়েছে, আগামী ৩০০ আসনে নির্বাচন করবে বাংলাদেশ জামাত ইসলাম। এখন থেকে সকল পর্যায়ে তৎপরতা বাড়াবে এবং মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন তারা। কোনো একটা জায়গা বাদ যাবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পলিটিক্যাল ও নন পলিটিক্যাল সবার কাছের দাওয়াতে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেছে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। শুক্রবার ৮ই নভেম্বর সকালে কিশোরগঞ্জ পৌর শহরের নগোয়া এলাকায় আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা আমিরের শপথ গ্রহণ ও সদস্য রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, জামাত ইসলাম ৩০০ আসনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন জোট হবে কিনা এই প্রশ্নে আপনাদের মাথার মধ্যে থাকার কোনো দরকার নেই। জোট আলাদা জিনিস। আমরা যদি দেখি জোটবদ্ধ নির্বাচন ইসলামী আন্দোলনের উপকার হবে, আমরা যাব, তা না হলে যাব না। ইসলামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে দুনিয়াতে স্বার্থকে সামনে রেখে জামাত ইসলাম কোনো কাজ করবে না ইনশাল্লাহ। মতিউর রহমান আকন্দ বলেন, বাংলাদেশের সব জায়গায় জামাত ইসলাম একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যদি জামাত ১ বছর সময় পায়, বাংলাদেশের এমন কোনো গ্রাম থাকবে না যে গ্রামে জামাতের সংগঠন হবে না। সমস্ত গ্রামে যদি জামাতের সংগঠন দাঁড়িয়ে যায়, যখন জামাত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে অপ্রতিরোধ্য সংগঠন, তখন আল্লাহ ছাড়া জামাতকে আর কেউ হারাতে পারবে না। জেলা জামাত ইসলামের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্ব, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক, সাবেক জেলা আমির মাওলানা তৈবুজ্জামান, জেলা নায়েবে আমিরের পক্ষে অধ্যক্ষ মাওলানা আজিজুল হক প্রমুখ। জেলা আমিরের শপথ মজলিসে শোরা সদস্য, নির্বাচন জেলার ৬০০ নারী পুরুষ সদস্য উপস্থিত ছিলেন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হচ্ছে বললেন আইন উপদেষ্টা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল। আজ শুক্রবার ৮ই নভেম্বর বিকেলে ঢাকা ক্লাবে ডিআরইউ দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। আইন উপদেষ্টা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিলের সঙ্গে সঙ্গে সব মামলা রহিত, অর্থাৎ বাতিল হয়ে যাবে শুধু কম্পিউটার অফেন্স, যেটা কম্পিউটার হ্যাকিং, ছেলেমেয়েরা ঘনিষ্ঠতার ছবি দিয়ে ব্ল্যাকমেইল করা, এ ধরনের অপরাধের ক্ষেত্রে অব্যাহত থাকবে। কিছু সাংবাদিকতা বা মুক্তমনা মানুষ, ভিন্নমতের মানুষের মন্তব্যের জন্য যেসব মামলা, সেগুলো ফেস রহিত হবে। এ সময় তিনি বলেন, আপনারা দেখেছেন আমরা প্রচণ্ড সাংবাদিক বান্ধব থাকার চেষ্টা করেছি। আমাদের সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো সাংবাদিকের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ কোনো মামলা করেনি। সাধারণত জনগণ মামলা করেছে।
আসিফ নজরুল বলেন, আমাদের সবারই মনে রাখা উচিত আমাদের পেশাগত পরিচয় বাইরে কোনো কিছু যেন না হয়। একজন সাংবাদিক যতই সাংবাদিকতা করুক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে যদি প্রকাশ্যে অব্যাহতভাবে সমর্থন করতে থাকে তাহলে তাকে কি আপনি সাংবাদিক বলবেন না অন্য কিছু বলবেন সেটা চিন্তা করে দেখবেন। বাংলাদেশে এত প্রতিকূল পরিবেশের মধ্যে অনেক সাংবাদিক ভূমিকা রাখছেন। মেজরিটি সাংবাদিকই সত্য ও ন্যায়ের পথে ছিলেন। যারা সাহস করে কিছু বলতে পারেননি তারা চুপ থেকেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।